হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। এবং তোমরা দেখতে পাচ্ছ যে আজকে আমি স্পিনোজার পার্ট 2 যে এমসিকিউ আছে সেটা নিয়ে এসে গেছি। এবং আমি বলতে পারি যে হচ্ছে এসএলএসটির ক্ষেত্রে স্পিনোজা থেকে এটাই হচ্ছে লাস্ট পার্ট। মানে স্পিনোজা থেকে আর কোনো পার্ট আমি নিয়ে আসবো না। এরপরে হয়তো অন্য কোনো বিষয় নিয়ে আসবো, কিন্তু স্পিনোজা থেকে আমি নিয়ে আসবো না। তো আর টোটাল যে হচ্ছে এমসিকিউ যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে টোটাল কিন্তু আমাদের 27টা ক্লাস, এটাকে নিয়ে 27টা ক্লাস হচ্ছে। অর্থাৎ এর আগে কিন্তু 26টা হয়ে গেছে। তোমরা যারা এখন অবধি দেখোনি, তোমরা প্লে লিস্টটা চেক করবে। প্লে লিস্টে কিন্তু দেওয়া রয়েছে, সম্পূর্ণ এমসিকিউ ক্লাসগুলো রয়েছে। আচ্ছা, এবার আমি একটা কথা বলে রাখি যে তোমরা যে প্ল্যাটফর্মে রয়েছে সেই প্ল্যাটফর্মের নাম হলো ইয়োর ফিলসফি। এবং এটাই একমাত্র ওয়েস্ট বেঙ্গলের একমাত্র ফ্রি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম যেখানে সম্পূর্ণ সিলেবাসটা কমপ্লিট করানো হচ্ছে বর্তমানে এসএলএসটির ক্ষেত্রে। ইন ফিউচারে আরো অনেক কোর্সের ক্ষেত্রে আসবে বা আগেও এসেছে, কিন্তু এখন বর্তমানে এসএলএসটি ফিলসফির যে পার্টটি রয়েছে সেটা কমপ্লিট করানো হচ্ছে এবং দায়িত্ব সহকারে করানো হচ্ছে। তোমাদেরকে জানিয়ে রাখি যে হচ্ছে উম, আহ, তোমরা কিন্তু সবাই প্লে লিস্ট ফলো করবে এবং হচ্ছে সাবস্ক্রাইব করে ভিডিও দেখবে। যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু ভিডিও অর্ধেক দেখতে পাবে, বাকিটুকু দেখতে পাবে না। আবার এমনও অনেক ক্লাস আছে যেগুলো কিন্তু কেবলমাত্র সাবস্ক্রাইবার্স যারা রয়েছে তারাই কেবলমাত্র দেখতে পারবে, সকলের জন্য কিন্তু সেগুলো অ্যাভেলেবেল নেই। তো অ্যাভেলেবিলিটি পাওয়ার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমাদের একই সাথে আরো একটা কথা জানিয়ে রাখি যে এই যে ভিডিওটি চলছে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে, গেলে কিন্তু সব লিঙ্কগুলো রয়েছে। তার মধ্যে টেলিগ্রাম লিঙ্কে কিন্তু তুমি জয়েন করবে, অবশ্যই করবে। কারণ তার মধ্যে বেশ কিছু প্রশ্ন রয়েছে, ওই প্রশ্নগুলো সলভ করবে, কারণ ওই ধাঁচের পরীক্ষার প্রশ্নও হতে পারে। তাই জন্য তোমরা কিন্তু অবশ্যই ওই এতে গিয়ে জয়েন করবে, ওই টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন করবে। টেলিগ্রাম গ্রুপে জয়েন করার আরো সুবিধে হচ্ছে যে তোমরা ওখানে পিডিএফ পাবে, আপকামিং অনেক নোটিশও পাবে। সুতরাং টেলিগ্রাম গ্রুপটা এই জন্যই গুরুত্বপূর্ণ। আর তোমাদেরকে আমি যেহেতু স্পিনোজা বোঝাচ্ছিলাম, স্পিনোজা বোঝাতে গিয়ে আজকে কিন্তু আমি খুব বেশি স্পিনোজা সম্পর্কিত এমসিকিউ কিন্তু আনিনি বা আনতে পারিনি, বা আমার মনে হয়েছে হয়তো গুরুত্বপূর্ণ নয়। আমি খুবই অল্প সংখ্যক কিছু এমসিকিউ নিয়ে এনেছি এবং এই এমসিকিউ তো আমি আলোচনা করবই। এবং তার সাথে আমি একটু গত দিনে যা হয়েছে তার একটা ধাঁচ বা তার একটা রেশ আমি একটু টেনে রাখতে চাই। এটা আমার করা অভ্যাস আর কি, বোঝানোর ক্ষেত্রে। তো আহ, সেটা আমি একটুখানি বলার চেষ্টা করি। দেখো, স্পিনোজা এমনই একজন দার্শনিক ছিলেন যাকে আমরা দেখেছি তিনি একজন বুদ্ধিবাদী দার্শনিক এবং ডেকার্তের পরবর্তী একজন দার্শনিক। এবং তিনি কার দ্বারা প্রভাবিত হয়েছেন? না, ডেকার্তের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। এবং তিনি কি করছেন, ডেকার্ট যেমন গাণিতিক পদ্ধতিকে অনুসরণ করেছেন, উনি গাণিতিক পদ্ধতির মধ্যে থেকে জ্যামিতিক পদ্ধতিকে অনুসরণ করেছেন। মানে তার সমস্ত যে সকল দর্শনের যে যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো সবই জ্যামিতিক পদ্ধতির আকারে তার করা। আর আমি এটাও অবশ্যই বলেছিলাম তৎকালীন সময় পোপ বা পাদ্রীদের এমনই একটা প্রভাব ছিল যেখানে ফিলসফিকে খুব ভালোভাবে বাড়তে দেওয়া হয়নি, বা হয়তো খুব ভালোভাবে উম, আহ, এগিয়ে এগিয়ে নিয়ে যেতে দেওয়া হয়নি। তাহলে কেমন ফিলসফি তৎকালীন সময় চলতো? না, যে ফিলসফির মধ্যে কোনো ধরনের নাস্তিকতা থাকবে না, যে ফিলসফি কেবলমাত্র ঈশ্বর কেন্দ্রিক হবে বা ঈশ্বরের প্রাধান্য নিয়ে আলোচনা করা হবে, সেই ফিলসফি কেবলমাত্র গ্রহণযোগ্য হবে। বাদবাকি যদি কোনো ক্ষেত্রে গ্রহণযোগ্যতা পেয়েও থাকে, আমরা দেখব সেগুলো হয়তো সেই সকল দার্শনিক যারা রয়েছেন তাদের মৃত্যুর পরে সেগুলো হয়তো গ্রহণযোগ্যতা পেয়েছে। আমরা এটাও দেখব যে হচ্ছে সেই সকল দার্শনিকদেরকে মেরে ফেলা হয়েছে। ঠিক আছে, তো এইরকম বহু ঘটনা কিন্তু আমরা দর্শনের ইতিহাসে খুঁজে পাই। মূলত আহ, আমরা আচ্ছা, তোমাদের কিন্তু জানিয়ে রাখি, তোমাদের আমি বারবার করে টেক্সট বই তো পড়তে বলি। তো এই ক্ষেত্রে উম, খুব খারাপ লাগলে শুনতেও, তবু আমি তোমাদেরকে জানাবো যে হচ্ছে কেবলমাত্র তোমরা সমরেন্দ্র ভট্টাচার্যের বইটিই ভালো করে ফলো করো। ঠিক আছে? কারণ ওইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে। অন্যান্য বইগুলোতে আমি পড়ে তো দেখেছি, মানে আর বলাও যাবে না, অনেক ভুল আছে। তাই জন্যে খুব যে আহ, উম, মানে
মানে মানে খুব বিশ্বাসযোগ্য যে বই হবে তা কিন্তু নাও হতে পারে। তো তোমরা কিন্তু সমরেন্দ্রটাকে অনেক বেশি বেশি করে মানে টেক্সট বইটাকে লাইন ধরে ধরে পড়ো, তাহলে কিন্তু একটু কাজের কাজ হবে। আর হাতের কাছে খাতা পেন তো রাখছো এইগুলো টুকে নেওয়ার জন্য। আর বইয়ের ক্ষেত্রে একটা পেন্সিল রাখবে, কোথায় কোন জায়গাটা ইম্পর্টেন্ট হচ্ছে তার তলায় তলায় দাগ দিতে থাকবে, তাহলে সেইগুলো কিন্তু মাথায় থাকবে। আচ্ছা, আর একটা কথা বলেছিলাম, স্পিনোজা কিন্তু আহ, তার জীবদ্দশায় দুটি গ্রন্থ লিখে গেছিলেন, সেটা আমি বলে দিয়েছিলাম। আজকে যদিও তার একটি পার্ট নিয়ে আলোচনা করার আছে, এবং এটাও বলেছি যে তিনি কিন্তু সর্বেশ্বরবাদী ছিলেন। আর হচ্ছে তিনি এমনই একজন দার্শনিক ছিলেন যিনি আহ, দ্রব্য বা সাবস্টেন্স বলতে কিন্তু ইয়েকে বুঝেছেন, মানে ঈশ্বরকে বুঝিয়েছেন আর কি। মানে তার মৃত্যুর পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছি, এবং তার উল্লেখযোগ্য বেশ কিছু গ্রন্থ আমরা পড়ে নিয়েছি গতদিনকে। আর তার মধ্যে অনেকগুলো গ্রন্থই গুরুত্বপূর্ণ। এথিক্স নামক গ্রন্থটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের উম, আহ, যে আহ, যে ফিলোসফির বিষয়বস্তু, তো মূলত বেশিরভাগটা কিন্তু আমরা এথিক্স গ্রন্থের মধ্যে থেকে আমরা পাই। ঠিক আছে, বাদ বাকি অনেক গ্রন্থ থেকে আসছে, কিন্তু বেশিরভাগ আমরা আমরা ফিলোসফিতে যে যে পার্টগুলো পাই, দেহ মন সম্পর্কিত বিষয় বা হচ্ছে বিকার সম্পর্কিত বিষয়, অনেক কিছু আমরা এর মধ্যে থেকে পাই। অনেকগুলো অনেক অনেক তথ্য যা কিছু রয়েছে অনেক অনেক গ্রন্থের মধ্যে থাকলেও আমাদের আমাদের কিন্তু এথিক্স নামক গ্রন্থটি কিন্তু গুরুত্বপূর্ণ। এছাড়াও অন্যান্য গ্রন্থ রয়েছে, সেগুলো আজকে দেখবার চেষ্টা করব, অথবা তোমরা কিন্তু তোমাদের যে টেক্সট বই রয়েছে সেই টেক্সট বই ধরে ধরে পড়বে, তাহলে কিন্তু বুঝতে পারবে। ওকে, তো চলো, এটা গতদিনের একটা বিষয়, একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম। যারা গতদিনের আহ, আলোচনায় ছিল না, এটা তাদের জন্য গুরুত্বপূর্ণ হবে বলে আমার মনে হলো আর কি। তো চলো, দেহ এবং মনের সম্বন্ধ বিষয়ক স্পিনোজার মতবাদটা তাহলে কি রকম মতবাদ হতে পারে? দেখো, দেহ এবং মন তার মতে সমান্তরাল ভাবে বা প্যারালালি ভাবে চলতে থাকে, তাই জন্য তার মতবাদ হচ্ছে সমান্তরালবাদ। ঠিক আছে, নেক্সট হচ্ছে স্পিনোজার সর্বেশ্বরবাদের অপর নাম কি? দেখো, তিনি একটি মাত্র ঈশ্বর স্বীকার করেছেন, দুটো ঈশ্বর স্বীকার করেননি, তাই তাকে অদ্বৈতবাদী বলা হয়। অদ্বয়বাদেও আবার কিন্তু অনেক সময় বলা হয়। এবার তোমার মনের মধ্যে প্রশ্ন আসতে হবে, এটা উত্তর ঘ হবে, যে অদ্বয়বাদ এই কথাটি তাহলে কে বলেছেন? হসপার্স নামক একজন দার্শনিকের কথা খেয়াল করে দেখো, তোমরা গ্র্যাজুয়েশনে পড়েছিলে, হসপার্সের বই তোমরা পড়েছিলে। তো সেই হসপার্স কিন্তু স্পিনোজার যে দর্শন, সেই স্পিনোজার দর্শন সম্পর্কিত নির্যাস টেনে উনি বলছেন যে স্পিনোজার দর্শন হলো অদ্বয়বাদী দর্শন। ওকে, তাহলে এই উত্তর কিন্তু ক এবং গ এই উভয়ই হবে। ইন্টেলেকচুয়াল লাভ অফ গড বা হচ্ছে এই যে ঈশ্বরের কথা বলা হচ্ছে, তো এটা দেখো, এই কথা কিন্তু আমরা স্পিনোজার দর্শনে পাই। আচ্ছা, এবার আর একটা কথা ধরো দেখি, ধরো যদি আমি সেন্ট অগাস্টিনও পড়া বুঝিয়েছি আর কি, মিডিয়েভাল ফিলসফিতে। সেখানে যদি মানে এমন একটা লাইন রয়েছে যে লাইনের মধ্যে গড এবং ইভিল এই জাতীয় কথাবার্তা যদি থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে উত্তর কিন্তু সেন্ট অগাস্টিন হওয়ার সম্ভাবনা প্রবলভাবে থাকে। মানে এই অপশনের মধ্যে মানে স্পিনোজা নেই, বরং সেন্ট অগাস্টিন রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু উত্তর কিন্তু সেন্ট অগাস্টিন হবে। ঠিক আছে, কারণ উনি কিন্তু গডের প্রতি অনেক বেশি পরিমাণে ঝুঁকে গিয়েছিলেন আর কি। বিকার বা মোড, দেখো বিকার বা মোড কিন্তু গতদিনকে বুঝিয়েছি, তাহলে বিকার বা মোড হলো গুণের অবস্থা, এই কথা বলেছেন কিন্তু স্পিনোজা। ঠিক আছে, তোমার একটা হোম টাস্ক আমি দিই, বিকার বা মোড গুণের অবস্থা বলেছেন, এটা কোন গ্রন্থে বলেছেন ওইটি তুমি বার করবে। তোমার গুরুত্বপূর্ণ প্রশ্ন ওটা। ঠিক আছে, নেক্সট মানে কোন গ্রন্থে বলেছেন আর কি, বিকার বা মোড হচ্ছে মানে গুণের অবস্থা, এই কথাটা বলেছেন কোন কোন গ্রন্থে, সেটা তুমি বার করবে। যদি পাও তাহলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে। কার দর্শনে ঈশ্বর ছাড়া আর কোনো দ্বিতীয় পরম দ্রব্য নেই? এটা জাস্ট স্পিনোজা, এটা মানে কি বলবো, একটা ছেলে খেলা জাতীয় একটা প্রশ্ন আর কি। স্পিনোজা ছদ্মনামে কোন গ্রন্থ প্রকাশ করেছেন? দেখো, ওই যে সময়কাল ছিল, সেই সময়কাল কিন্তু ভীষণ ডেঞ্জারাস ছিল। একটা বইপত্র বের করতে গেলেও মানুষকে মানে যা অবস্থা হতো। তো এইটা হচ্ছে তার গ্রন্থ, থিওলজিক্যাল পলিটিক্যাল ট্রিটিস। এই গ্রন্থটা কিন্তু সেই গ্রন্থ যেখানে কিন্তু তাকে ছদ্মনামে গ্রন্থ বের করতে হয়েছে স্পিনোজাকে। ভাবো দেখি কিরকম কঠিন একটা পর্যায়। পর্যাপ্ত ধারণা আর অপর্যাপ্ত ধারণা সম্পর্কিত বিষয় স্পিনোজাই বলেছেন, কিন্তু এই বিষয়টা একটু ভালো করে জেনে রাখা উচিত বলে আমার মনে হয়। তো দেখো, ধারণা দুই প্রকার উনি বলছেন, পর্যাপ্ত এবং অপর্যাপ্ত। এবারে সংজ্ঞাটা কি
সেইটা একটুখানি দেখে নাও। পর্যাপ্ত ধারণা বলতে আমি বুঝি, আমি মানে কি স্পিনোজা বলছেন, তা আমি বুঝি এমন ধারণাকে যেটিকে তার নিজের আহ, নিজের দিকে থেকে বিচার করলে বিষয়ের প্রতি ইঙ্গিত দিয়ে তার মধ্যে একটি সত্য ধারণার সকল ধর্ম অথবা অভ্যন্তরীণ চিহ্নগুলি থাকবে। আমি অভ্যন্তরীণ বলছি যাতে যা বাহ্যিক অর্থাৎ ধারণাটির সঙ্গে বাহ্যিক বিষয়ের মিল হওয়া এটি তার ধারণার সেটিকে বর্জন করছি, এরকম কথা কিন্তু স্পিনোজা বলছেন। এটা অনেকটা বড়, ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করা, তাই জন্য একটুখানি সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে একটুখানি হয়তো গন্ডগোল বলে মনে হতে পারে। তা আমি মনে করি যে তুমি বাবু এইভাবেই একটু মনে রাখার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে বোধহয় একটু আহ, হতে পারে, একটু 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 সহজ বলে মনে হতে পারে। তো অপর্যাপ্ত ধারণা হলো প্রকৃতির সাধারণ ব্যবস্থার মধ্যে স্থিত বস্তুগুলি যখন মানব মন প্রত্যক্ষ করে তখন নিজের সম্পর্কে, নিজের দেহ সম্পর্কে বা বাহ্য বস্তু সম্পর্কে কোনো পর্যাপ্ত ধারণা থাকে না, কেবলমাত্র বিশৃঙ্খল ও ছিন্ন ভিন্ন জ্ঞান থাকে। এই কথা বলেছেন কিন্তু স্পিনোজা। তাহলে এই পর্যাপ্ত এবং অপর্যাপ্ত ধারণা সম্পর্কিত বিষয় বোঝা গেল। এবং তোমাদেরকে আমি আরো একবার বলে রাখছি, যা যা কি এখানে যা যা বিষয়বস্তু পাচ্ছ, আহ, কিছুই তো পিডিএফ অ্যাভেলেবেল নেই, আমি ইচ্ছে করে দিচ্ছি না, কারণ ওই যে পিডিএফ চোরটা রয়েছে ওরা চুরি করবে বলে। তো আমি ওই জন্য ইচ্ছে করে দিচ্ছি না তোমার কাছে। আমার একটিই বক্তব্য, বাবা তুমি ভালো করে এটা আহ, আহ, খাতার মধ্যে লিখে নাও, ঠিক আছে? পড়ো, খাতার মধ্যে লেখো, পড়ো খাতার মধ্যে। আমি জানি সারাদিনে খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে অনেকের জীবন কাটে, আবার এও ঠিকই যে হয়তো আমি মনে করি যে এই ইউটিউব ভিডিওটি দেখবার জন্য 10 থেকে 15 মিনিট কি সময় হয় না তোমার? মানে সারা গোটা 24 ঘন্টার মধ্যে এই 10 থেকে 15 ঘন্টা আমার এই ইউটিউব চ্যানেলে দাও, বাদ বাকি আর কিচ্ছুটি দেওয়ার দরকার নেই। বাদ বাকি তুমি নিজে পড়া ইয়ে পড়ো, টেক্সট বই পড়ো, এতে হয়ে যাবে, নিঃসন্দেহ হয়ে যাবে। অধিক জায়গায় দৌড়বে তো হবে না, তখন সমস্যায় পড়ে যাবে। ধন্যবাদ জানাই তোমাদেরকে সকলকে, ভীষণভাবে ধন্যবাদ জানাই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, সাবস্ক্রাইব, ফলো অ্যান্ড শেয়ার দিস চ্যানেল ফর আপকামিং এক্সাইটিং ভিডিওস। আর প্রেজেন্টার আমি ছিলাম, আমি থাকবো আশা রাখছি ভবিষ্যতে। আর তোমাদের সকলকে ধন্যবাদ জানাই যে তোমরা এই ভিডিওটি দেখলে এবং তোমাদের ছোট ছোট যে সকল ভাই বোন বা বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের সাথে তুমি এই ভিডিওটি বা এই চ্যানেল সম্পর্কে তুমি জানিয়েছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও আরেকটি দিনে। ধন্যবাদ।